জাতীয় জীবনে তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নাগরিক জরুরি সেবাগুলো দানে সরকারের অব্যাহত ব্যর্থতার প্রতিবাদে দেশের জনগণকে সচেতন করা এবং সরকারকে ব্যাপারে সতর্ক করা, এটা হলো আমাদের নাগরিক সমাবেশের দ্বিতীয় উদ্দেশ্য। প্রিয় এলাকাবাসী, বর্তমান সরকার ক্ষমতাসীন হয়েছে এখনো 6 মাস পার হয় নাই। দীর্ঘ ফ্যাসিবাদী আমলের বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারের কথা তারা ভুলেই গিয়েছিল। মানুষ মনে করত ভোটের দিন ভোট কেন্দ্র থাকবে কুত্তার দখলে, কুকুর বিড়াল শুয়ে থাকতো, আর কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঝিমাইত, আর এইভাবেই সারা বাংলাদেশে ভোট হতো। কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, কখনো আমি আর ডামি মার্কার নির্বাচনের সরকার। এইভাবেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে অন্য আরেকটি দেশের আধিপত্য বাংলাদেশে প্রতিষ্ঠিত করার মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার এবং সম্মান আর মর্যাদাকে সে ছিনতাই করেছিল। শেখ হাসিনার এই জুলুম, শোষণ, নির্যাতন, খুন, গুম, হত্যাকাণ্ড আর দেশের মানুষের বিরুদ্ধে পরিচালিত তার ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রকে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে, উৎখাত করা হয়েছে। আক্ষরিক অর্থে বলতে গেলে 1 সাগর রক্তের বিনিময়ে, অজস্র প্রাণের বিনিময়ে, বাংলার দামাল সন্তানদের বুকের তাজা রক্তের বিনিময়ে, হাজারো মায়ের চোখের অশ্রুর বিনিময়ে, হাজারো সন্তান হারা বাবার আর্তচিৎকার এবং হাহাকার এবং আর্তনাদের মাধ্যমে, এই সব কিছুর মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিবাদকে উৎখাত করে বাংলাদেশের উপর অপর দেশের আধিপত্যবাদের, ভিন্ন দেশের বাংলাদেশের উপর সাম্রাজ্যবাদী আধিপত্যবাদকে উৎখাত করার মধ্য দিয়ে 2024 সালের 36শে জুলাই যেই নতুন বাংলাদেশ যাত্রা শুরু করেছে, সেই বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়াই আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের এই নতুন সংগ্রামের লক্ষ্য এবং উদ্দেশ্য। তাই আমরা অনেকেই আছেন যাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে বর্তমান সরকার মাত্র ক্ষমতায় বসলো, এখনো 6 মাস যায় নাই, এইভাবে আপনারা সারা দেশব্যাপী সরকারের বিরুদ্ধে সভা সমাবেশ করতেছেন, সরকারের বিরুদ্ধে আপনারা বক্তব্য দিচ্ছেন। সরকারকে একটু সময় দেন, সরকারকে একটু সময় দেন। যদি সরকার ব্যর্থ হয় তারপরে আপনারা সভা সমাবেশ এবং সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েন। এই কথাটা অনেকেই বলেন, কথা ঠিক কিনা? দেখেন, আমরাও এটাই চাই। এই সরকার, আমরা যদিও প্রতিদ্বন্দ্বিতা করেছি সরকারের সাথে, সরকার ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসতে গিয়ে আমাদের সঙ্গে অনেক ধরনের অত্যাচার এবং অন্যায় করা হয়েছে। রাত 8টা এবং 9টা পর্যন্ত ভোটের ফলাফল একদিকে ছিল, তারপরে ঘন্টা 2 সারা দেশের প্রায় সকল ভোট কেন্দ্রগুলোর, প্রায় সকল আসনগুলোর নির্বাচনী ফলাফল স্থগিত করে দিয়ে 2 ঘন্টা পর থেকে ফলাফলের গতি পাল্টে দেওয়া হয়েছে। এরপরে যেদিকে যাচ্ছিল, রওনা হচ্ছিল, ইলেকশনের গতি সম্পূর্ণ তার বিপরীত দিকে গিয়ে 2/3 মেজরিটি নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এগুলো নিয়ে আমরা কথা বলি না, যদিও এগুলো আমাদের কথা বলার অধিকার ছিল। 15 বছর পর বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল তারা যাদেরকে ভোট দিবে তারাই জনপ্রতিনিধি হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জনগণের সেই প্রত্যাশাকে, জনগণের সেই অভিপ্রায়কে বানচাল করে দেওয়া হয়েছে। এরপরেও আমরা সরকারকে সমর্থন, সরকারকে আমরা সহযোগিতা করার সম্পূর্ণ ইচ্ছা এবং অভিপ্রায় নিয়েই আমরা নতুন সরকার যাত্রা শুরু করবে
আমরাও সেইভাবেই কাজ শুরু করেছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই, সরকার তার প্রথম যাত্রাটাই শুরু করেছে দেশের জনগণের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে। বলবেন সরকার কি গাদ্দারি করলো, কি বিশ্বাসঘাতকতা করলো? পরিষ্কার দেখেন আপনারা, 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিয়েছেন। আপনারা ভোট দিয়েছেন? আচ্ছা, এবারের নির্বাচনে আপনারা কয়টা করে ভোট দিয়েছেন? আপনাদের কাছে কয়টা ব্যালট দেওয়া হয়েছে? 2টা ব্যালট দেওয়া হলো। একটা ব্যালট ছিল সংসদ নির্বাচনের ব্যালট, আরেকটা ব্যালট ছিল গণভোটের ব্যালট। দেশের মানুষ সংসদ নির্বাচনের ব্যালটে কেউ ধানের শীষে, কেউ রিকশায়, কেউ শাপলাকলিতে, কেউ হাত পাখায়, কেউ দাড়িপাল্লায়, নানাজন নানা প্রতীকে ভোট দিয়েছেন। আর গণভোটের যেই ব্যালট ছিল সেই ব্যালটে প্রায় 70% মানুষ হা ব্যালটে সিল মেরেছে, আর 30% মানুষ না ব্যালটে সিল মেরেছে। কথা পরিষ্কার? তাহলে 2টা নির্বাচন হলো একই দিনে, 2টা নির্বাচন হলো একটা নির্বাচন কমিশনের তফসিলের মাধ্যমে, 2টা নির্বাচন হলো একটা দেশে একই সঙ্গে। 2 নির্বাচন হওয়ার পর ফলাফল কি দাঁড়ালো? একটা নির্বাচনে 50% ভোট লাভ করে বিএনপি যেভাবেই হোক 50% ভোট গণনা করে তারা তাদের হিসাবে 50% ভোট দেখিয়েছে। তারা 200-র বেশি আসনে জয়লাভ করেছে। তারা সংসদ সদস্য নির্বাচিত হলো। 50% ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করলো। তো সেই 50% ভোট, 200 আসনের ভোট, এটা বৈধ হলো, এটা ভালো লাগলো, এটাতে খুব খুশি হলেন। কিন্তু অপরদিকে 70% মানুষ গণভোটে হা বাক্সে ভোট দিল, সেই ভোটটা নাকি অবৈধ হয়ে গেল। তো একই দিনে একই মায়ের গর্ভ থেকে 2 সন্তান জন্ম নিল। এক সন্তান যদি হারামজাদা হয়, আর এক সন্তান হালালজাদা হয় কিভাবে? প্রশ্ন আমাদের সেই জায়গায়। বাংলাদেশের 70% মানুষের গণভোটের রায়কে যদি তোমরা এভাবে অসম্মান আর অপমান করতে থাকো, বাংলাদেশের 70% মানুষের সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্য আমাদেরকে লড়াইয়ের মাঠে নামতে হবে। প্রিয় দেশবাসী, সময় সংক্ষিপ্ত, কথা অল্প। আমরা গণভোটে হ্যাঁ ব্যালটকে বাংলাদেশের মানুষ জয়যুক্ত করেছে কেন? সংস্কার করার জন্য। কিসের জন্য? সংস্কার হবে। বাংলাদেশের ক্ষমতার মসনদে যেন আর কোন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সেই ফ্যাসিবাদের পথ বন্ধ করে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে একটা আমূল পরিবর্তন আনা হবে। এজন্যই জুলাই মাসে 2024 সালে বিপ্লব হয়েছিল। সংস্কার প্রস্তাব করা হয়েছে। আপনারা জানেন, অন্তর্বর্তী সরকারের আমলে দীর্ঘ 9 মাস 33টি রাজনৈতিক দল 83টি অধিবেশন করে 33টি রাজনৈতিক দল 9 মাস জুড়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে একটা সনদ প্রণয়ন করেছিল। সেই সনদটার নাম হলো জুলাই সনদ। সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্যই গণভোট হয়েছে। আর এদেশের 70% মানুষ সেই জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে এবং রায় দিয়েছে। বলবেন এই জুলাই সনদ বাস্তবায়ন হলে কি হবে? জুলাই সনদ বাস্তবায়ন হলে বাংলাদেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। আর যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, বর্তমান সরকার যেভাবে বর্তমান এই সংবিধানকেই বহাল রেখে আগামীর বাংলাদেশকে পরিচালনা করতে চাচ্ছে, আমাদের অভিজ্ঞতা হলো এই, শেখ হাসিনা একদিনে জন্ম নেয় নাই, বরং এই সংবিধানের বৈষম্যমূলক ব্যবস্থাই শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হাসিনা বানিয়েছিল। যদি এভাবেই চলতে থাকে, তাহলে বর্তমান বিদ্যমান এই বৈষম্যমূলক ব্যবস্থা তারেক জিয়াকেও একদিন ফ্যাসিবাদী বানিয়ে দেবে। তাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি ভালোবাসা রাখি।
বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা রাখি, আমরা আন্তরিকতা রাখি, আর সে কারণে আমরা চাই না যে তারেক জিয়া নতুন করে আরেক শেখ হাসিনা পরিণত হোক। এজন্য জুলাই সনদে যে সকল মৌলিক প্রস্তাবগুলো করা হয়েছে, সেই প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করা হয়, ফ্যাসিবাদের পথ বন্ধ হবে। জুলাই সনদে চারটা মৌলিক পরিবর্তনের প্রস্তাব রয়েছে। 1 নম্বর পরিবর্তন হলো, বর্তমানে সকল ক্ষমতা একমাত্র প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত করা হয়েছে। জুলাই সনদে সেই ক্ষমতার কিছুটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে, সেই ক্ষমতার কিছুটা বিচার বিভাগ সংক্রান্ত ক্ষমতাগুলো প্রধান বিচারপতির হাতে দেওয়া হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী, বিচারপতি, বিচারালয় এবং বিচার অঙ্গনকে নিয়ন্ত্রণ করার কারণে প্রধান বিচারপতিও প্রধানমন্ত্রীর আজ্ঞাবাহী হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এই জন্য নতুন প্রস্তাবনায় এমন কিছু করা হয়েছে, এমন কিছু প্রস্তাব আনা হয়েছে যাতে বিচার অঙ্গন, যাতে বিচার বিভাগ স্বাধীন হয়, প্রধান বিচারপতি যেন প্রধানমন্ত্রীর আজ্ঞাবাহী চাটুকার কোন ব্যক্তি যেন প্রধান বিচারপতি না হয়। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর আরেকটা প্রস্তাব আছে মৌলিক, সেটা হলো পাবলিক সার্ভিস কমিশন। আপনারা জানেন যে সরকারি নিয়োগ হয়, সরকারি চাকরি হয়, তারপরে সরকারি চাকরি থেকেই দেশের প্রশাসনের সমস্ত কর্মকর্তারা ধীরে ধীরে সেখান থেকে প্রমোশন পায়। কথা ঠিক কিনা? আমাদের দেশের একটা অন্যতম সমস্যা হলো এই, যেই দল ক্ষমতায় আসে সেই দল তার দলীয় নেতা কর্মী পান্ডা গুন্ডাদেরকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা সেখানে নিয়োগ দান করে। এই জন্যই আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে দেশের জনগণের বন্ধু প্রতিষ্ঠান, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য নিয়োজিত প্রতিষ্ঠান, পুলিশ বাহিনী আর রাষ্ট্রের জনগণের কল্যাণে ভূমিকা পালন করতে পারত না। বরং পুলিশের অবস্থা কি হয়েছিল? আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পরে আরেক লীগ হয়েছিল পুলিশ লীগ। আমরা আর কোনদিন এভাবে চাই না যে এখন আগামী দিনে জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দলের পরে পুলিশ দল হবে, সেটা আমরা দেখতে চাই না। আমরা চাই পুলিশ এবং প্রশাসন দেশের জন্য, জনগণের জন্য নিরপেক্ষভাবে তারা কাজ করবে। সেজন্য জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে পিএসসির মাধ্যমে এমন ভাবে সরকারি নিয়োগগুলো দেওয়া হবে যেখানে দলীয় বিবেচনায় নিয়োগ হবে না। এইভাবে একটার পর একটা প্রস্তাবনা। সর্বশেষ হলো আরেকটা প্রস্তাবনা হলো, তত্ত্বাবধায়ক সরকার যখন হবে, একটা নির্বাচিত সরকারের ক্ষমতার মেয়াদ শেষে সেই তত্ত্বাবধায়ক সরকার যেন কোন দলীয় আধিপত্যবাদের শিকার না হয়, সেই তত্ত্বাবধায়ক সরকারের উপর যেন কোন দলের আধিপত্য না থাকে। যেভাবে 2006 সালে এই বিএনপি কেএম হাসানকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গিয়ে বাংলাদেশে 111 এবং লগি বৈঠক তাণ্ডব হয়েছিল। এই তত্ত্বাবধায়ক সরকার সুন্দরভাবে হবে, ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে গঠিত হবে। এখন বর্তমানে বাংলাদেশে বিএনপি সরকার একজন চিফ ইলেকশন কমিশনার নিয়োগ দিয়েছে, এমন একজন ব্যক্তিকে ইলেকশন কমিশনার বানিয়েছে যে বিগত নির্বাচনে বিএনপির দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিল। এবার বলেন, যে লোকটা 2026 সালে বিএনপির ইলেকশন পরিচালনার কাজ করলো, সে যদি ইলেকশন কমিশনের প্রধান হয়, তাহলে তার নেতৃত্বে, তার অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব? এগুলো করতে চায় বর্তমান সরকার, আর আমরা এগুলো করতে নিষেধ করি। আমরা বলি 1400 মায়ের কোল খালি হলো, প্রায় 1500 আমার বাংলার তামাম সন্তান বুকের রক্ত দিল শুধুমাত্র একটি সরকার পরিবর্তনের জন্য নয়, বরং বাংলাদেশ থেকে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ চিরতরে বিদায় করার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্লোগান দেওয়ার সময় নাই, কথা খুব সংক্ষিপ্ত। আমি জুলাই কেন আমাদের লড়াই একটা বই লিখেছি। সেই বইটার মধ্যে আপনারা দেখবেন একটা চ্যাপ্টার আছে, একটা টেবিল দেওয়া আছে, একটা ছক দেওয়া আছে। সেই ছকের মধ্যে আমরা দেখিয়েছি 13টা প্রস্তাব গুরুত্বপূর্ণ। কয়টা? 13টা প্রস্তাব, যেগুলোর মাধ্যমে বাংলাদেশের আগামী দিনের সংস্কার হওয়া সম্ভব, যেগুলোর মাধ্যমে সংবিধান পরিবর্তন হওয়া সম্ভব। সেই 13টার মধ্যে
10টার মধ্যে বিএনপি দ্বিমত পোষণ করে। বাংলাদেশের বাকি সকল বড় বড় রাজনৈতিক দলগুলো একমত, শুধুমাত্র বিএনপির দ্বিমত। আসলে বিএনপি সংস্কারের কথা বলেছিল, আর এখন বিগত সংসদ অধিবেশনে তারা সংশোধনী কমিটি করে সংস্কারের পিছনে ছুরিকাঘাত করে তারা জুলাই সনদকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায়। জুলাই সনদের প্রকৃত উদ্দেশ্যকে তারা বানচাল করতে চায়। বিএনপিকে আমাদের স্পষ্ট পয়গাম হলো এই, তোমরা যদি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করতে পারো তাহলে তোমাদের সঙ্গে পীড়িত করার কোনো ইচ্ছা আমাদের নাই।